কি করছেন কি স্যার? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এসবের মানে কি? চুপচাপ বসে থাকো। থাকবো না। আমাকে নামিয়ে দিন। দিন বলছি। তীব্র এক চিৎকার দিয়ে আদ্রিয়ানকে উপেক্ষা করে চলন্ত গাড়ির দরজায় ধাক্কাতে থাকে মেহরিন। তখন অফ্রের সামনে থেকে ওভাবে নিয়ে আসার পর হতবম্ব মেহরিন কী প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছিল না। তবে সম্বিত ফিরে পেতেই আদ্রিয়ানের থেকে মুক্তি পেতে রীতিমতো উঠে পড়ে লেগেছিল রমণী। কিন্তু বেপরোয়া জেদি পুরুষটি তাকে ছাড়তে নারাজ। সে গাড়ি থামাচ্ছে না কোনো মতেই। বাধ্য হয়ে মেহরিন চলন্ত গাড়ির দরজায় আঘাত করে মুক্তি পেতে চাইল। আদ্রিয়ান বাঁকা নজরে মেহরিনকে একবার পরখ করেও খুব একটা পাত্তা দিল না তাকে, বরং নিজের মতো করে গাড়ির স্পিড বাড়িয়ে দিল আরও। মেহরিন ভয় পেল ভীষণ, তবে বাহিরে শক্ত থাকলো। ভয় না পাওয়ার ভান করে আওড়ালো, নামিয়ে দিন আমায়। আপনি আমার সাথে কেন এমনটা করছেন স্যার? কি ক্ষতি করেছি আমি আপনার? ফুপিয়ে কেঁদে উঠল রমণী। অন্যদিকে ক্ষতির কথা শুনেই কি হলো কে জানে। হুট করেই ব্রেক কষে বসল যুবক। ফলস্বরূপ হুমড়ি খেয়ে পড়তে লাগে মেহরিন। আদ্রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে মেহরিনের পানে তাকায়। তার ভ্রু কেমন তীরের ন্যায় উঁচিয়ে গেছে। চোখের কোণে অদ্ভুত তীক্ষ্ণতা। মেহরিন শুকনো ঢোক গিলল তার এহেন দৃষ্টিতে। কি হয়েছে? আদ্রিয়ান কথা বলে না। আচমকা ঝুঁকে আসে মেহরিনের ওপর। হুট করে আদ্রিয়ানের এভাবে ঝুঁকে আসায় দম বন্ধ হয়ে আসে মেহরিনের। পিছিয়ে যায় রমণী। একদম গ্লাস ঘেঁষে কোনায় সিটিয়ে রয়। আদ্রিয়ানের গায়ের পুরুষালী ঘ্রাণে কেমন দম বন্ধ লাগে তার। মনে হয় এখনই নিঃশ্বাস নিতে না পেরে মরে যাবে। সাথে যুবকটি কেন এভাবে এগিয়ে আসছে তা বুঝে উঠতে পারল না মেয়েটা। ফলস্বরূপ অদ্ভুত ভয় ছেকে ধরল তাকে। তবে এই ভয় বেশিক্ষণ স্থায়ী হলো না, বরং আদ্রিয়ান পাশের দরজাটা খুলে দিল। সন্তর্পণে বের করে আনলো দরজার ফাঁকে আটকে থাকা মেহরিনের ওড়না। অতঃপর একইভাবে পুনরায় ঠাস করে দরজাটা আটকে দিল। কেঁপে উঠল মেহরিন। চট করে খামচে ধরল আদ্রিয়ানের শার্টের কলার। তার কাঁপতে থাকা সরু আঙুলগুলো ঠক ঠক করে ধাক্কা খেতে লাগলো আদ্রিয়ানের উন্মুক্ত বুকে, যা টের পাওয়া মাত্রই সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল রমণীর। স্তব্ধ হয়ে গেল তার পৃথিবী। আদ্রিয়ানের বুকের উষ্ণ ছোঁয়ায় তার ভেতরটাও যেন কেঁপে উঠল। আদিম উন্মাদনা ঝেঁকে ধরল তাকে। মাথা নিচু করে ঠাই তাকিয়ে রইল তার পুরুষালী বক্ষস্থলে। অন্যদিকে তার এহেন প্রতিক্রিয়ায় ঠোঁট বাঁকিয়ে হাসল যুবক। কানের কাছে বুক নিয়ে হাসকি টোনে আওড়ালো, শার্টটা কি খুলে দিব? তাহলে তোমার দেখতে সুবিধে হতো আর কি। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হলো রমণের। উত্তপ্ত হয়ে উঠল পেলবখানা। কেমন লাজুক পাতার ন্যায় নুয়ে পড়ল ক্ষণিকের ভেতরে। হাতে হাত ঘষে খানিক দূরে ছিটকে গেল। মনে মনে ছুড়ল নিজেকে কয়েক শত গালি। আদ্রিয়ান তাকে নিশ্চয়ই নির্লজ্জ বেহায়া ভাববে, এতে আর কোনো সন্দেহ নেই। ইস! আদ্রিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের সিটে গিয়ে আবারও ড্রাইভ করতে প্রস্তুতি নিল। স্বাভাবিকভাবে গলায় মেহরিনের লজ্জাকে 4 গুণ বাড়িয়ে বলল, লজ্জা পেও না। দেখার জিনিস দেখেছ, তাতে কি? আই ডোন্ট মাইন্ড। চৌধুরী বাড়ির গেট দিয়ে আদ্রিয়ানের গাড়ি ঢুকতেই দারোয়ান গেট খুলে দিলেন। আদ্রিয়ান দরজা দিয়ে প্রবেশ করে গাড়ি পার্ক করে নেমে দাঁড়ালো। অন্যদিকে অচেনা জায়গায় এসে বেশ অস্বস্তি হচ্ছে মেহরিনের। কতবার করে বলল নেমে দিতে। এখন এখানে সে কি করবে? কি পরিচয় দিবে নিজের? ভাবনার মাঝেই আদ্রিয়ান ডেকে উঠল মেহরিনকে। চমকে উঠে রমণী। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই চোখ ছানা বড়া হয়ে যায় তার। মুখ ফসকে বেরিয়ে যায়, এত বড় বাড়ি? মেহরিন চোখ ডলে, তবে ভালো করে দেখার আগেই আচমকা তার হাত খপ করে
ধরে নেয় আদ্রিয়ান। চলো। ধপধপ পা ফেলে ভেতর দিকে আসে তারা। মেহরিনের মনোযোগ সরে গেল। সে বাড়ির দিকে থেকে নজর সরিয়ে আবারও আদ্রিয়ানের থেকে নিজেকে আলাদা করতে চাইল। ফলস্বরূপ আদ্রিয়ান তাকে চোখ রাঙানি দিল। বাড়ির সদর দরজায় নক করতেই সাহেলা চৌধুরী তা খুলে দিলেন। তবে আদ্রিয়ানের পাশে একজন মেয়েকে দেখে চক্ষু তার চড়ক গাছ। একই কাণ্ড! তার ছেলের পাশে মেয়ে, এ কী করে সম্ভব? ছেলে আবার সেই মেয়ের হাতও ধরে আছে। সাহেলা চৌধুরীর মাথা ঘুরে উঠল, তবুও নিজেকে সামলে নিলেন তিনি। আদ্রিয়ান বুঝল মায়ের মনের কথা, তাই চুপচাপ মেহরিনকে ছেড়ে ধপধপ পা ফেলে সরাসরি সোফায় গিয়ে গা এলিয়ে দিল। অন্যদিকে বেচারি মেহরিন সুতির কারুকাজ করা অত্যন্ত রুচিশীল শাড়ি পরিহিত মহিলাটিকে ভালোভাবে পরখ করে বোকা বোকা হাসি ছুঁড়ে করে বসলো একটা অঘটন। আসসালামু আলাইকুম আপু। সালাম অবধি ঠিক ছিল, তাই বলে আপু? সাহেলা চৌধুরী দম খিচে দাঁড়িয়ে রইলেন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। মেয়ের বয়সী মেয়ে বলে কি না আপু, এও কি মানা যায়? তাকে কি এতটাই যুবতী মনে হয়? না, সে তো আর যুবতী নেই। গায়ের চামড়া কুঁচকে না গেলেও সে তো যুবতী নেই। গন্ডারের সমান তার একটা বুড়ো বাচ্চা আছে, যাকে বিয়ে দিলে 2-4 দিনের ভেতরে এক ফুটবল টিম পয়দা করতে পারবে। তার মা হয়ে তিনি কি করে যুবতী আছেন এখনও? নাকি স্বামীর ভালোবাসায় বয়স তার আটকে গেছে সেই 18তেই? সাহেলা চৌধুরীর হাত আপনা আপনি নিজের গালে চলে গেল। ফ্যাল ফ্যাল করে তিনি চেয়ে রইলেন অপরিচিত মেয়েটির পানে। অন্যদিকে আদ্রিয়ানের চোখ ছানা বড়া। হোয়াট? যুবকের অবস্থা বেশ খারাপ। সদ্যই মুখে পানি তুলে নিয়েছিল খাওয়ার জন্য, তবে সেই পানি পেট ছুঁতে পারেনি। তার আগেই বেরিয়ে এসেছে এবং ভিজিয়ে দিয়েছে পরনের শার্ট। হুট করেই কেশে উঠেছে পুরুষটি। নাক মুখ জ্বলে যাচ্ছে কেমন। আদ্রিয়ানের এহেন অবস্থায় আটকে উঠলেন সাহেলা চৌধুরী। দ্রুত এগিয়ে এসে ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। মেহরিন নিজেও এসে দাঁড়িয়েছে তার পাশে। কি করবে বুঝে উঠতে পারছে না সে। আদ্রিয়ান, ঠিক আছিস বাবা? স্যার, ঠিক আছেন? মেহরিনের ডাকে কাশতে কাশতেই মাথা তুলে দাঁতে দাঁত চেপে তাকায় আদ্রিয়ান। তার দৃষ্টিতে ভস্ম করে দেওয়ার মতো ধার। মেহরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল সেই দৃষ্টিতে। ঠিক আছিস বাবা? আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল। হ্যাঁ। অন্যদিকে মেহরিন চট করে সাহেলা চৌধুরীকে বলে উঠলেন, ওনাকে বাবা বলছেন? মানে আপনি ওনার মা? ও সরি, আমারই মিস্টেক। আমি ভুল করে আপু বলে ফেলছি, মাফ করবেন আমায়। তোর ফুলের জন্য কোনো দিন আমি না পটল তুলি শালি, শ্বশুরের বাচ্চা, বিড়বিড় করে বলে উঠল আদ্রিয়ান। মেহরিন কপাল কুঁচকে নিল তার কথায়। সাহেলা চৌধুরী মেহরিনকে সোফায় বসিয়ে দিলেন। অতঃপর বললেন, আদ্রিয়ান, কে এই মেয়ে? মায়ের কথায় অনেকক্ষণ যাবৎ চুপ রইল যুবক। নিজেকে শান্ত করল সময় নিয়ে। তবে মেহরিন যখনই মুখ খুলে সত্যিটা বলতে যাবে তখনই পায়ের উপর পা তুলে বেশ আয়েশি ভঙ্গিতে গা এলিয়ে বসল পুরুষটি। টাইটা হালকা আলগা করে অত্যন্ত ভারী কণ্ঠে বলে উঠল, তোমার হবু বৌমা। কি? ছেলের এহেন কথায় সাহেলা চৌধুরী হতবম্ব হতবিহ্বল। কানে বেশ বড় একখানা বিস্ফোরণ ঘটল বলে মনে হলো। অন্যদিকে বেচারা মেহরিন হাঁ করে তাকিয়ে আছে আদ্রিয়ানের পানে। বলে কি লোকটা? হুট করে কথা নেই বার্তা নেই একটা মেয়েকে তুলে এনে এখন হবু বৌমা বলছে। আশ্চর্য! মেহরিনের রাগ হলো প্রচুর রাগ। এক প্রকার ঝাঁঝিয়ে উঠল রমণী। মিথ্যা কথা আন্টি, উনি একজন মিথ্যুক। আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি আমাকে তুলে এনে হোয়াট?
আমি কখন বললাম তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? তুমি না অফ্রের হবু স্ত্রী, সেই হিসেবে আমার মায়েরও তো বৌমা, তাই না? ফুটো হয়ে যাওয়ার বেলুনের ন্যায় নিচের ভেতরের সবটুকু দম বেরিয়ে গেল মেহরিনের। বসা থেকে উঠতে উঠতে যেভাবে ঝগড়া শুরু করেছিল ঠিক সেভাবেই পাথরের ন্যায় ধপ করে সোফায় বসে পড়ে। আদ্রিয়ান এখনও তার পানে এক ভ্রু তীরের ন্যায় উঁচিয়ে রেখেছে, তবে সেকেন্ডের ব্যবধানে না দমে কপালে দ্বিগুণ ভাঁজ ফেলালো যুবক। কেমন সন্দেহের দৃষ্টি ঠেলে দিল রমণীর পানে। আদ্রিয়ান আঙুল তুলল এবার, কপালে ভাঁজ ফেলে ফের বলল, ওয়েট আ মিনিট। বাই এনি চান্স তুমি হবু জামাইকে রেখে তার ভাইকে লাইন মারার ট্রাই করছো না তো? হতবম্ব মেহরিন ফ্যাল করে চেয়ে রইল সামনে বসা পুরুষটির পানে। সাহেলা চৌধুরী নিজেও বাখারা। মেহরিন যে অফের হবু স্ত্রী, আর এই রমণী যে সেই দুর্ভাগা নারী যাকে তার কাঠখোট্টা ছেলে পছন্দ করেছিল, তা বুঝতে আর বেগ পোহাতে হলো না। ভদ্রমহিলা কপাল চাপড়ালেন, বিড়বিড় করে আওড়ালেন, বাবা অভ্র, বিয়ের জন্য আর মেয়ে পেলি না, যেচে বাঘের খাবারেই থাবা বসালি? আয় বুড়ো থাকার এত শক্ত? ছ্যা! সাহেলা চৌধুরীর ভাবনার মাঝেই চট করে দাঁড়িয়ে গেল আদ্রিয়ান। অতঃপর বলল, বাই দ্য ওয়ে, তোমরা গল্প করো, আমি ফ্রেশ হব। আমি বাসায় যাব। তো যাও, বারণ করেছে কে? চট করেই বলে উঠল আদ্রিয়ান। এবার বেশ কান্না পেল মেহরিনের। একেই আদ্রিয়ান জোর করে তাকে এখানে এনেছে, আর এখন বলছে চলে যাও। মগের মুল্লুক, তাকে দিয়ে আসবে না? এ কেমন হিসেব? মা, আমি যাচ্ছি বলেই গটগট করে হেঁটে নিজের ঘরের দিকে পা বাড়ালো আদ্রিয়ান। অন্যদিকে মেহরিনের মলিন মুখের দিকে চেয়ে সাহেলা চৌধুরী বললেন, চিন্তা করো না মা, ফ্রেশ ট্রেশ হও, একটু বিশ্রাম নাও, একটু কিছু খাও। আমি ড্রাইভারকে বলে তোমায় রেখে আসার ব্যবস্থা করে আসব। মেহরিন মাথা নাড়িয়ে সম্মতি দিল। অতঃপর সাহেলা চৌধুরী হাসি মুখে তাকে ঘরে নিয়ে গেলেন, ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে বিশ্রামে পাঠালেন। কিরে, কই তুই? ফোন ধরছিলিস না কেন? শিফার প্রশ্নের কোনো উত্তর করে না শাওন। নীরবতায় কেটে যায় অনেকটা সময়। ভার্সিটি থেকে সেভাবে উধাও হয়ে যাওয়ার পর থেকে শাওনের খোঁজ না পেয়ে বেশ চিন্তায় ছিল শিফা। লজ্জায় খোঁজ নিতে না চাইলেও টেনশন হচ্ছিল যুবকটিকে নিয়ে। তাই নিজের সকল দ্বিধাকে পাশ কাটিয়ে বেশ কয়েকবার ফোন করেছিল তাকে। তারপরেও যখন শাওন ফোন ধরছিল না, তখন শিফা আরও বেশি চিন্তায় পড়ে যায়। মেহরিনদের বাড়ি এসেও নজর বুলিয়ে যায়, তবে শাওনের খোঁজ পায় না। তাই বাধ্য হয়ে অপেক্ষা করে ফোন রিসিভ হওয়ার। আর এখন যখন শাওন ফোন ব্যাক করে, তখন তড়িঘড়ি করে প্রশ্ন করে বসে রমণী। তবে যুবকটি কেমন নির্বাক হয়ে আছে, যেন তার সব কথা ফুরিয়ে গেছে। শাওনের থেকে কোনো সারা শব্দ না পেয়ে বিরক্তিকর শ্বাস ফেলে শিফা। ফের বলে, কী রে, মুখে কি কুলুপ এঁটে বসে আছিস? কথা বলতে কি হচ্ছে তোর? এবারেও কোনো উত্তর করল না শাওন, শুধু তার ধীর নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। শিফা এবার বেশ রেগে গেল। আচমকা শক্ত গলায় বলে বসল, এই রাখ, কথা বলতে হবে না তোর, তুই তোর ভাব নিয়েই থাক, যত সব আমার কপালেই জোটে। শিফা চট করে কল কেটে দিতে নিল, তখনই ভেসে আসে শাওনের ফিসফিসানি গলা, শিফা। থেমে যায় শিফা, তার সারা শরীর বেয়ে কেমন শীতল স্রোত বয়ে যায়, কেঁপে উঠে সর্বাঙ্গ। অদ্ভুত অনুভূতি হয় রমণীর। শাওনের এই স্বরটা কেমন অদ্ভুত, অপরিচিত, অচেনা আর ভীষণ পাগল করা। শিফা জমে যায়, কথা বলার শক্তি হারায় রমণী। তবুও অনেক শক্তি সঞ্চয় করে মৃদু গলায় বলে ওঠে, কি? আই লাভ ইউ। বিকেল 3টে। ভিড়িয়ে দেওয়া দরজা সামান্য ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করে যুবক।
মেয়েটা তখন বই পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে গেছে। শাহেলা চৌধুরী এই ঘরটা মেহরিনকে থাকার জন্য দিয়ে গেছেন। বিকেলে বাড়ি পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। মেহরিন আপত্তি করলেও বারণ শোনেননি তিনি। মেহরিন উপায়ন্তর না পেয়ে শিফাকে দিয়ে বাড়িতে জানিয়ে দিয়েছে যে সে তার এক চেনা বান্ধবীর বাসায় আছে। অভ্রকে রিকোয়েস্ট করেছে ব্যাপারটা ধামাচাপা দিতে, যদিও জানে না অভ্র এটাকে কীভাবে নেবে। মেহরিন বিছানায় কাদা হয়ে ঘুমিয়ে আছে, পরনের ওড়না একপাশ লেপ্টে আছে। লম্বা কেশরাশি এলোমেলো, মুখের লালা গড়িয়ে বালিশের কোণ মেখে গেছে। হাঁ হয়ে আছে খানিকটা, এর মধ্যেই ফাঁকা মুখটা চেপে ধরল কেউ মৃদুভাবে। ঘুমের মাঝেই বড্ড বিরক্ত হলো রমণী। হাত দিয়ে সরিয়ে দিতে চাইল অপর হাত, সক্ষমও হলো তাতে। অপর হাতটি রমণীর পেলব হতে তার হাত সরিয়ে নিল। অতঃপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়া মাখানো সেই মুখটার পানে। জানালা দিয়ে আসা সূর্যের উষ্ণ আলো তখন ছুঁয়ে যাচ্ছে রমণীর নরম শরীর। হাত দুটো নিজের দিকে ঝুলে আছে। যুবকটি আস্তে করে রমণীর হাত দুটো উপরে তুলে দিল। অতঃপর লম্বা চুলগুলো কানের পিছনে গুজে দিতেই আবারও নড়েচড়ে উঠল মেয়েটা। ঠোঁট বাঁকিয়ে হাসল আদ্রিয়ান। মেহরিন বিরক্ত হচ্ছে বুঝতে পেরে তাকে আর একটু বিরক্ত করার উদ্দেশ্য আবারও চুলের গোছায় হাত দিল। পরপর বেশ কয়েকবার এরকম করে ঘুমিয়ে কাঁদা মেহরিনকে বিরক্ত করল। তবে হুট করেই ঘুমের জগতে বিচরণ করতে থাকা রমণী করে বসল অভাবনীয় এক কাণ্ড, যার ফলস্বরূপ আদ্রিয়ানের হাত থমকে গেল মেহরিনের চুলের ভাঁজে। আদ্রিয়ান যখন বারবার তার চুলে হাত দিয়ে ঘুমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল, ঠিক তখনই বিরক্ত হয়ে যাওয়া মেয়েটা চোখের পলক না খুলেই দাঁতে দাঁত চেপে ছুড়ল এক গালি। কোন শালা যাওরা বেটা রে, চুল ছাড়, নইলে ৭২ লাখ কাইটা হাতে ধরাইয়া দিমু। বেচারা আদ্রিয়ান শুকনো ঢোক গিলে ছিটকে দূরে সরে গেল। চোখ মুখ কেমন লাল হয়ে গেল যুবকের। মেহরিন চুল ঠিক করে ফের ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আদ্রিয়ান মেইন পয়েন্ট চেপে আওড়ালো। এত কিছু থাকতে ওর নজর আমার পটলের দিকেই কেন? হোয়াই গট হোয়াই? এ তো আমার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। একবার থেতলে দিতে দিতে বেঁচেছি, এবার সোজা কেটে। ও মা! মুখে আঙুল চেপে ধরল আদ্রিয়ান। বড্ড কান্না পেল যুবকটির। তড়িঘড়ি করে ঘর ছাড়ল মেহরিনের। আর সে যেতেই ঘুমের মধ্যেই আবারও নড়চড়ে বিড়বিড়িয়ে উঠে মেহরিন। এত কিছু থাকতে ওর নজর আমার পটলের দিকেই কেন? হোয়াই গট হোয়াই? সেদিন থেতলে দিতে দিতে বেঁচেছি, আর আজ সোজা কেটে? ও মা! মুখে আঙুল চেপে ধরল যুবক। ভয়ে গলা শুকিয়ে এলো কেমন। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। আর সে যেতেই ঘুমের মধ্যেই নড়েচড়ে বিড়বিড়িয়ে উঠল মেহরিন। নিজের মেন পয়েন্ট চেপে করিডোর ধরে জোর কদমে এগিয়ে চলেছে আদ্রিয়ান। তবে পথিমধ্যে বাবাকে দেখেই সোজা হয়ে দাঁড়ালো যুবক। হাত সরিয়ে মুখের ভাব অতি গম্ভীর করে নিল। দুহাত পকেটে পুরে শটান হয়ে এগিয়ে গেল। আশিক চৌধুরী ছেলের অভিমুখে এসে থামলেন। আগাগোড়া পরখ করলেন সূক্ষ্ম দৃষ্টিতে। বাবার এহেন তীক্ষ্ণ চাহনিতে কপালে ভাঁজ পড়ল আদ্রিয়ানের। কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে। বাবার হেয়ালিপূর্ণ কথায় চোখ মুখ কুঁচকে নিল যুবক। কি বলতে চাও পরিষ্কার করে বলো। মেহুকে তুলে এনেছো কেন? বাবার এরূপ প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে হাসল পুরুষটি। চোখের মনি উল্টে আওড়ালো। সো হোয়াট ড্যাড? ইচ্ছে হয়েছে এনেছি, ব্যাস। আশিক চৌধুরীর মুখশ্রী এবার আরও গম্ভীর হয়ে পড়ল। তিনি দুহাত পিছনে ভাঁজ করে তীক্ষ্ণ কণ্ঠে শুধালেন। সে অভ্রের হবু স্ত্রী। ভুলে গেলি সেই কথা? নিজের হবু ভাবিকে এভাবে? ওহ জাস্ট ফাক অফ ড্যাড। বিয়ে কি হয়ে গেছে?
না হবে? আশিক চৌধুরীর কপালের ভাঁজ কারো হলো। বিয়ে হবে না? বাঁকা হাসল যুবক। মাথার চুলে হাত বুলালো অলক্ষে। তীক্ষ্ণ দৃষ্টি বোলালো বাবার মুখশ্রী পানে। অতঃপর নিগুড় কণ্ঠে আওড়ালো, হবে তো অবশ্যই। তবে তবে বিরক্ত হলো আদ্রিয়ান। তার বাবা তাকে এত প্রশ্ন করছে কেন? সবটা জেনেও এত কৌতূহল দেখানোর মানে কি? এমনটা তো না যে এরপর কি হতে পারে তা আশিক চৌধুরী জানে না। তাহলে তাকে এত প্রশ্ন করছে কেন? সে তো তার ছেলেকে খুব ভালো করেই চেনে। অভ্রকে যে আদ্রিয়ান এমনি এমনি ছেড়ে দেবে না তা আশিক চৌধুরীর অজানা নয়। তবে মজা করছো? সবটা জেনেও ভান করছো কেন? আমি সত্যিই বুঝতে পারছি না তুই কি করতে চাইছিস। তাহলে চুপচাপ থাকো আর বোঝার চেষ্টা করো আমাকে কোনো প্রশ্ন না করে। কজ আমি বিরক্ত হচ্ছি তোমার এত এত প্রশ্নে। আশিক চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি বুঝতে পারছেন এই ছেলে সহজে অভ্রকে ছাড়বে না। আর আদ্রিয়ানেরই বা কী দোষ? অভ্র নিজেই তো ইচ্ছে করে আদ্রিয়ানের পেছনে লাগলো। এখন আদ্রিয়ান পাল্টা চাল দেবে না? আর তিনি নিজেও ছাড়বেন নাকি? বোন নাজমা তালুকদার যদি আবারও তাদের জীবনে বিপর্যয় ঘটানোর চেষ্টা করেন, তাহলে আদ্রিয়ান কেন? তিনি নিজেই তার প্রতিশোধ নেবেন। বিকেলের দিকে সাহেলা চৌধুরী মেহরিনকে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। অবশ্য ও বাড়ি থাকাকালীন মেহরিনের খুব একটা খারাপ কাটেনি। ঘুম থেকে ওঠার পর সাহেলা চৌধুরী পুরোটা সময় তার সাথে নানান গল্প করেই কাটিয়েছেন। কি মিশুক মানুষ তিনি। মেহরিনের বেশ মনে ধরেছে মানুষটাকে। আসার সময়ও কত আদর করলো। তখন অবশ্য আদ্রিয়ান ছিল না, তার সাথে দেখাও হয়নি। বাড়িতে ফিরেই মেহরিন ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো। মাগরিবের আজানের সময় হয়ে এলো। সুফিয়া বেগম রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছেন। শিফার সাথে কথা হয়নি মেহরিনের। সায়নের খবর নেই। মেহরিন বসা হতে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে এসে থামলো সায়নের ঘরের সামনে। ওপাশ থেকে দরজা লক করা দেখে কপাল কুঁচকে নিল রমণী। একবার ধাক্কা দিলেও খুলল না দরজা। সায়ন, কী রে, এ সময় ঘরে কি করছিস? বাইরে আয়। আর বলিস না, ছেলেটার যে কী হয়েছে আজ সকাল থেকে কে জানে। সারাদিন বাড়ি ছিল না, খানিক আগেই এসছে, ঘরে খিল আটকে বসে আছে। ডাকলাম সাড়া দিল না। রান্নাঘর হতে মায়ের চিন্তিত স্বরে কুঁচকানো কপাল আরও কুঁচকে গেল মেহরিনের। ঠিক বুঝে উঠতে পারল না ঘটনা। সকালে তার করা আচরণেই কি এমন করছে সে, নাকি অন্য ব্যাপার? মেহরিন আবারও দরজায় করাঘাত করলো বেশ কয়েকবার, তবে যুবক দরজা খুলল না। শেষের দিকে বিরক্তিকর শ্বাস ফেলে বলল, কী রে, দরজা খুলবি না ভাঙবো? কি হয়েছে বলবি প্লিজ? মেহু, একটু পর বের হচ্ছি, তুই যা। সায়নের কথায় মেহরিন আর জোর করল না, বরং চুপচাপ সেখান থেকে নিজের ঘরে চলে গেল। আর ঘরে প্রবেশ করে ফোন হাতে নিতেই দেখল অফরের মেসেজ। মেহরিন ভ্রু কুঁচকে নিল। মেসেজ ওপেন করতেই দেখল কাল দেখা করার কথা বলছে। মেহরিন বিরক্তিকর শ্বাস ফেলে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। অফরের সাথে দেখা করা তো দূর, কথা বলারও ইচ্ছে নেই তার। এছাড়াও সে জানে অভ্র নিশ্চয়ই আদ্রিয়ানকে নিয়ে তাকে কিছু বলবে। এছাড়া আর কি? আদ্রিয়ানের সাথে কি সম্পর্ক তোমার? হুট করেই অফরের এহেন তীক্ষ্ণ প্রশ্নে খানিক থতমত খেলো মেহরিন। আজকে ভার্সিটি একাই আসতে হয়েছে তাকে। ছিল না, সাথে ছিল না সায়ন, শিফা। অজানা কারণে দুজনেই আজ আসেনি, তাই মেহরিন একাই এসেছিল। আর ভার্সিটির গেটের কাছে আসতেই অভ্রকে দেখে অবাক হলো রমণী। এগিয়ে যেতেই ছুড়ল এহেন কঠিন একখানা প্রশ্ন। মেহরিন অভ্রের কথার পাছে কি উত্তর করবে ভেবে পেল না। কাল আদ্রিয়ানের অমন ব্যবহারের কারণ তারও অজানা।
তবুও অফ্রের এই প্রশ্নটা মোটেও পছন্দ হলো না তার। মেহরিন মুখ ফিরিয়ে নিল অফ্রের দিক হতে, মুখে খানিক বিরক্তি আর বিষাদের ছাপ। অফ্রের হাতের মুঠোই শক্ত হয়ে এলো মেহরিনের উপেক্ষায়। দাঁত চেপে ফের আওড়ালো, কি হলো? কিছু জিজ্ঞেস করছি তোমায়। উনি আমার কে হন তা আপনি জানেন না? মেহরিনের ধারালো জবাবে অফ্রের চল কাঁপতে লাগলো। একেই তো মেহরিন তার পছন্দের বাহিরে চলছে, তার উপর তাকে উপেক্ষা প্লাস মুখে মুখে তর্ক। অভ্র ভাবতে পারে না, তীব্র আক্রোশে ফেটে পড়ে ভেতরে ভেতরে। তোমার মুখ থেকে জানতে চাই এই সম্পর্কে। তাহলে শুনুন। 1 মিনিট থামে মেহরিন, অতঃপর ফের আওড়ায়, উনি আমার প্রফেসর। তাচ্ছিল্য হাসে অভ্র। প্রফেসর? বাহ, বেশ ভালো জোকস বলো তো। ভ্রু কুঁচকে গেল মেহরিনের, আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে আওড়ালো, কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি এটাই যে কোনো প্রফেসর তার স্টুডেন্টকে কোলে করে তুলে নিজের সাথে নিয়ে যায়, তার উপর স্টুডেন্ট এর হবু স্বামীর সামনে থেকে। মজা পেয়েছো আমায়? সেটা তো আপনার ভালো জানার কথা। ভাই না আপনার? মেহরিনের তীক্ষ্ণ স্বরে অভ্র খানিক থমকে গেল। মানেটা আপনি জানবেন ভালো। কি বলতে চাও? কি চলছে আপনাদের মধ্যে? মেহরিনের কথায় অভ্রের দৃষ্টি খানিক নড়ে চড়ে উঠল। সে চোখ ফিরিয়ে নিল, আবারও তাকালো মেহরিনের পানে। মেহরিন না দমে পুনরায় আওড়ালো, সেদিন কি খেলার কথা হচ্ছিল? আমাকে কেনই বা স্যার আপনার সামনে থেকে তুলে নিয়ে গেল? সেটা তুমিই ভালো জানবে। আপনার অল ও তো তোমাকেই তুলে নিয়ে গেছিল, তাই না? তাও আবার কোলে তুলে। প্রফেসর না, অনেক দায়িত্বশীল তার স্টুডেন্টদের প্রতি। বিশেষ করে তোমার প্রতি ওর একটু বেশি ইন্টারেস্ট, তাই না বলো? তাচ্ছিল্য স্বরে কথাটা বলে মুখ ফিরিয়ে নিল অভ্র। তার এহেন কথায় চোখ জোড়া বন্ধ করে নিল মেহরিন। ভীষণ অপমানিত বোধ করল রমণী। আদ্রিয়ানের কাজে যে তাকে এভাবে এখন অভ্রের সামনে ঝুঁকতে হবে তা সে জানত। অভ্র তাকে তো আর এমনি এমনি দেখা করতে বলেনি। মজার ছলে আদ্রিয়ানকে সে যেভাবেই নিক না কেন, আসল সত্য তো এটাই যে আদ্রিয়ান মেহরিনের প্রফেসর, একজন সম্মানীয় ব্যক্তি সে, আর এখন তাকে আদ্রিয়ানের সাথেই জড়ানো হচ্ছে। আমি আসছি। কথাটা শেষ করে অভ্রকে আর কোনো বাক্য ব্যয় করার সময় দিল না মেহরিন। চোখের কোণে তার অশ্রু চিকচিক করছে কেমন। গটগট পায়ে সোজা ভেতরে ঢুকে গেল রমণী। অন্যদিকে অভ্র সজোরে আঘাত করে বসল গাড়িতে। করিডোর ধরে সামনে পা বাড়ালো মেহরিন। চোখ মুখ কেমন লাল হয়ে এসেছে। অভ্রের কথাগুলো কানে বাজছে তার। চোখের কোণে পানি জমেছে অপমানের তাড়নায়। মেহরিন মাঝপথে থামল একবার। চোখ মুছে নিজেকে শান্ত করে ফের পা বাড়াতেই সিঁড়িতে কয়েক পা ধাপ দিয়ে নিচের দিকে আসতেই মুখোমুখি হলো আদ্রিয়ানের। একে অপরকে দেখে দুজনেই থমকে গেল। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টি বুলালো মেহরিনের পানে, আর মেহরিন সন্তর্পণে চোখজোড়া ফিরিয়ে নিল। মুখে আঁকলো না আগের ন্যায় দুষ্টুমির রেশ। অবাক হলো আদ্রিয়ান, পকেটে হাত গুজেই আওড়ালো, হোয়াট হ্যাপেন্ড? ঠিক আছো? মাথা নাড়ে মেহরিন। জি। এর মধ্যেই সেকেন্ডের ব্যবধানে সিঁড়ির উপর ছাত্রছাত্রীদের তুমুল ভিড় শুরু হয়ে গেল হঠাৎ। আদ্রিয়ান মেহরিন কথা বলার মাঝখানেই হুট করেই পিছন থেকে একজনের ধাক্কায় সিঁড়ির উপর থেকে হুড়মুড়িয়ে আদ্রিয়ানের উপর ঠাস করে পড়ল রমণী। আহ! মুখ দিয়ে খানিক অস্ফুট আর্তনাদ পেরিয়ে গেল মেহরিনের। আর তার সাথে ঘটে গেল অবিশ্বাস্য এক কাণ্ড। মেহরিনের পাতলা ফিনফিনে ঠোঁট জোড়া আচমকা ছুঁয়ে গেল আদ্রিয়ানের উন্মুক্ত বক্ষদেশ। জমে গেল মেহরিন। দু হাত কবেই জায়গা করে নিয়েছে যুবকের বাহু।
মেহরিনের হৃদস্পন্দন যেন থমকে গেল আচমকা এহেন কাণ্ডে। অন্যদিকে আদ্রিয়ান নিজেও হতবম্ব হতবিহ্বল। কয়েক সেকেন্ডে ঠিক কী ঘটে গেল তা ঠিক ঠাউর করে উঠতে পারল না যুবক। বক্ষদেশের আড়ালে লুকায়িত এক মুঠো হৃদয়টা কেমন থমকে আছে। আদ্রিয়ানের ঠোঁটের স্পর্শ যেন তার শিরা উপশিরায় অদ্ভুত এক দোলা দিয়ে গেল। সর্বাঙ্গ কেমন কেঁপে উঠল যুবকের। এক আদিম উন্মাদনায় ভেতরটা থরথর করে উঠল। বাহুতে রাখা মেহরিনের হাত আচমকা কেঁপে উঠল সেই তালে। সাথে শক্ত করে নিজ আঁখি পল্লব বন্ধ করে নিল রমণী। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল তা। চোখ জুড়ে অদ্ভুত অনুভূতির জোয়ার ভেসে বেড়াচ্ছে পুরুষটির। আশপাশ তখন আবারও একদম ফাঁকা নিস্তব্ধ হয়ে এলো। সকল স্টুডেন্ট ইতিমধ্যেই ত্যাগ করেছে করিডর। সরি, ছিটকে দূরে সরে তোতলাতে বলে উঠল মেহরিন। গলার স্বর কাঁপছে কেমন অজানা শিহরণে। আদ্রিয়ান নিজেও হালকা কেশে পরিস্থিতি সামলাতে চেষ্টা করলো। ইটস ওকে। আদ্রিয়ান কিছু না বললেও মেহরিনের ভেতরটা মানতে চাইল না। সাথে মনে পড়ল তখন অভ্রের বলা কথাগুলো। হুট করেই মনে হলো আদ্রিয়ানকে সে কীভাবে নেয় তা আদ্রিয়ানকে জানানো উচিত। ফলস্বরূপ সে বোঝাতে চেষ্টা করলো যে আদ্রিয়ানকে কী নজরে দেখে। কাপা ঠোঁট জোড়া নাড়িয়ে তড়িঘড়ি করে আওড়ালো, জি দেখুন স্যার, কিছু মনে করবেন না। আমি জানি শিক্ষক পিতার সমতুল্য। আমিও আপনাকে সেভাবেই। বাকিটুকু গলায় আটকে রইল রমণীর। আচমকা আদ্রিয়ানের পুরুষালী থাবায় আটকে উঠল মেহরিন। ঘাড়ের পেছনে হাত দিয়ে আচমকা নিজের বুকের উপর মেহরিনকে আছড়ে ফেলল যুবক। অতঃপর নিজের পুরুষালী ঠোঁটের ভাঁজে মেহরিনের পাতলা ফিনফিনে ওষ্ঠদ্বয় নিয়ে নিল আদ্রিয়ান। মেহরিনের ভেতরটা ধড়াক করে উঠল। আদ্রিয়ানের থাবার তীব্রতায় ঘাড়ের কাছে জ্বলন সৃষ্টি হলো। তখনই অনুভব করল আরও এক গভীর স্পর্শ। আদ্রিয়ান অন্য হাতে তার কোমর চেপে আচমকা দেওয়ালে ঠেসে ধরল। মেহরিনের ব্যথা হলো প্রচুর। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল তীব্র ব্যথার তাড়নায়। অন্যদিকে হিংস্র আদ্রিয়ান নিজের খেই হারিয়ে একের পর এক কামড় বসাতে লাগলো রমণীর নরম ওষ্ঠে। মেহরিন ছটফট করে উঠল, গুঙিয়ে উঠল ছাড়া পাওয়ার আশায়। তবে আদ্রিয়ান সে কি ছাড়লো? তার কি মায়া হলো মেহরিনের প্রতি? সে তো তখন নিজের খেয়ালে। পুরুষটির চোখ যারা কেমন লাল হয়ে এসেছে। কোমরে রাখা হাত ক্রমশ শক্ত হচ্ছে তার। অন্যদিকে মেহরিন ভেতরে ভেতরে ভয়ে কাঁপছে এরূপ আচরণে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে ওষ্ঠ হতে। আদ্রিয়ান নিজের ঠোঁট দ্বারা সেই রক্তটুকু নিজের ভেতরে শুষে নিল। অতঃপর দীর্ঘ এক চুম্বন শেষে তার রক্ত লাল চোখজোড়া নিবদ্ধ করল মেহরিনের কন্দনরত চোখের পানে। কোমরে রাখা হাতে আর একটু চাপ প্রয়োগ করে আওড়ালো, ইউ আর অ্যাবসুলিউটলি রাইট। শিক্ষক পিতার মতো হয়, বাট জামাইয়ের বয়সী এত হট অ্যান্ড হ্যান্ডসাম একজন প্রফেসর কি করে পিতার মতো হয়? সুইটহার্ট। মেহরিন উত্তর করে না। আদ্রিয়ান তাকে চেপে দাঁত চেপে ফের আওড়ায়। নেক্সট টাইম বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে, যাতে হাঁটুতে থাকা ব্রেইনটা মাথায় আসতে পারে। ইডিয়ট। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাখানা বলেই মেহরিনকে এক প্রকার ছিটকে ফেলে দিল আদ্রিয়ান। অতঃপর গটগট পায়ে ত্যাগ করল সেই স্থান। অন্যদিকে হতবম্ব মেহরিনের কান ঝাঝা করে উঠল তীব্র অপমানে। তবুও তার মন আপাতত সেই কথাগুলোর চেয়ে বেশি দাগ কাটল আদ্রিয়ানের অনাকাঙ্ক্ষিত স্পর্শগুলোতে। মেহরিনের শরীর শিরশির করে উঠল। চোখ বুজে নিল রমণী। বুকের ধুকপুকানি বাড়ছে, বই কমছে না যেন। পুরুষটি যে আচমকা এহেন একটা কাণ্ড করে বসবে তা কল্পনাতীত মেহরিনের। রমণী কেমন ফ্যাল দৃষ্টিতে আদ্রিয়ানের চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।